ইন্টারিম গভর্নমেন্ট যতগুলো কমিশন করেছিল, যতগুলো ইনভেস্টিগেশন করার জন্য বা কিছু কিছু ক্ষেত্রে সুইপিং রিফর্মের জন্য যেগুলো কমিশন করেছিল, আজকে তার লাস্ট কমিশনের লাস্ট রিপোর্টটা, এই কমিশনটা ছিল জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024-এর উপর তদন্ত কমিশন। আজকে এই কমিটি, আজকে যে তদন্ত কমিশন আজকে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের কাছে সাবমিট করেছেন। এই কমিশনের তদন্তের কমিশনের যে রিপোর্টের উপর এখন ওনারা আলোকপাত করবেন। তদন্ত কমিশন 2014, 2018, 2024 এই কমিশনটা এস্টাবলিশ করা হয় জুলাই মাসের 29 তারিখ, গত জুলাই। এটার টাইম ফ্রেম ছিল 4 মাস, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর পর্যন্ত, নভেম্বর 30। তারপরে 1 মাস অক্টোবর ছিল, অক্টোবর তারপরে 1 মাস এক্সটেন্ড করা হলো। তো টার্মস অফ রেফারেন্স ছিল যে এই 3টা ইলেকশনে অনেক ধরনের ক্রিটিসিজম এসছে, দেশে বিদেশে বাইরে থেকে অনেকে অ্যানালাইজ করেছে এটার সেই লেজিটিমেসিটা ছিল না। আর এটা নিয়ে অনেক ক্রিটিসিজম, অনেক পাবলিকেশনস আছে যেগুলো এই কেউ কেউ বলেছে ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং এই সমস্ত এলিগেশনসের ব্যাকগ্রাউন্ড রেখে এই কমিশনটা করা হয়। তো আমরা এই ইনভেস্টিগেশন বলেন, ইট ওয়াজ ডান আন্ডার দি কমিশনস অফ পাবলিক এনকোয়ারি অ্যাক্ট 1956, এই আইনের আন্ডারে করা হয়েছে। এবং এই পাবলিক ইনকোয়ারি কমিশন হিসেবে আমাদের দায়িত্ব ছিল কিছু হিয়ারিং করা, রিসার্চ করা, যারা যারা ইনভলভ ছিল তাদেরকে ডেকে তাদেরকে ইন্টারোগেট করা এবং সার্ভে করা, পাবলিক ওপিনিয়ন পোল নেওয়া। তো আমরা আরেকটা হচ্ছে এক্সিস্টিং লিটারেচার বলতে অনেকগুলো পাবলিকেশনস যেগুলো এসছে, যেগুলো আমরা কভার করতে হয়েছে। প্রথমেই 2014 সালের ইলেকশনটা, এর উপরে আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পাবলিক স্টেটমেন্টস অ্যান্ড কান্ট্রি রিপোর্টস আছে অন 2014 পোলস। তারপরে কমনওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কমেন্ট্রি, জানুয়ারি 2014 ভোট, এর উপরে এসছে 2014 ইলেকশনের ব্যাপারে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রস ফায়ার, violence, intimidation and electoral abuses around the 2014 vote. তারপরে 2018 সালে এসছে হিউম্যান রাইটস ওয়াচের আসছে ক্রিয়েটিং প্যানিক, ডকুমেন্টেড প্রি-ইলেকশন ক্র্যাকডাউন। তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, তাদের একটা পাবলিকেশন এসছে ইলেকশন প্রসেস ট্র্যাকিং পোস্ট 2018 অ্যানালিসিস অ্যান্ড ইপিটি ডেটা সেট। আর ইউকে পার্লামেন্ট and other গভর্নমেন্ট ব্রিফিংগুলো তাদের সেইগুলো পাবলিশড হয়েছে, সেটা ছিল 2018 সালের। আর 2024 সালের ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন এসেছিল, তাদের ফাইনাল রিপোর্টটা এই সমস্ত কভার করেছে যে কীরকম অনিয়ম হয়েছে, অনেক প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, ইলেকট্রাল ম্যানিপুলেশন হয়েছে, তারপরে একটা দলকে জেতাবার জন্যে কত ধরনের স্ট্র্যাটেজিস ছিল সেইগুলো। তো এইগুলো আমরা এক্সামিন করেছি। তারপরে লোকাল ডোমেস্টিক রিপোর্টস যেগুলো আছে, ইন্টারন্যাশনাল রিপোর্টস, এগুলো আমরা সব কালেক্ট করে আমরা একটা প্রেজেন্ট আপনার লিটারেচার রিসার্চ করেছি। তারপরে আমাদের আরেকটা স্টেজ ছিল, সেটাতে আমরা নোটিশ দিয়েছি যারা যারা স্টেক হোল্ডার্স ছিল এবং যারা এর মধ্যে যারা পার্টিসিপেট করেছে এই ইলেকশন ম্যানিপুলেশনে, যেমন ইলেকশন কমিশনের কিছু কর্মকর্তাবৃন্দ, তারপরে সেই রিটার্নিং অফিসার, তারপরে আপনার পুলিশের যেটা আপনার ওই যারা এসপি লেভেলে বেশিরভাগ যারা এই ডিস্ট্রিক্টে কাজ করেছেন, ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল। তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্ম ফোর্সেস বলবো। তারপরে এই ইন্টেলিজেন্স এজেন্সিস, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, এইগুলো ওনাদেরকে আমরা ডেকে এক অংশ তাদেরকে ডেকে আমরা ইন্টারোগেট করেছি, ইন্টারভিউ করেছি। আমাদের পারপাস ছিল তাদের কাছ থেকে তথ্য নেওয়া
আবার কোনো সময় আবার যাদের সম্বন্ধে এলিগেশনস এসছে আমরা তাদেরকে আমরা ইন্টারোগেট করে তথ্য বার করার চেষ্টা করেছি, আসলে কী ঘটেছে এটা জানার চেষ্টা করেছি। ঢাকার বাইরে আমাদের দুটো টিম গেছেন, একটা ঢাকা, আরেকটা ঢাকা শহরে তো করাই হয়েছে, চিটাগংয়ে করেছে, যেটা আমাদের এখানে মেম্বার ডক্টর আব্দুল আলিম আর তাজরিয়ান, ব্যারিস্টার তাজরিয়ান, ওনারা গেছেন চিটাগং ঢাকা। আর এছাড়া এদিকে আমাদের যে যারা অ্যাভেলেবল ছিল তাদেরকে আমরা রেখেছি। আর আমরা ইয়েতেও গেছি, আমরা ওই ঢাকা সেন্ট্রাল জেলে যারা ওখানে এখন আছেন অনেকেই যারা এই ব্যাপারে ইনভলভ ছিল তারা এখন ওখানে ইন্টার্ড অবস্থায়, তাদেরকে আমরা ইন্টারোগেট করেছি। কাশিমপুর জেলেও গেছি আমরা, ওখানে আমরা চিফ ইলেকশন কমিশনার, তারপরে আপনার পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কয়েক টার্মের, তারপরে ওখানে প্রাক্তন চিফ জাস্টিস ওনাকে আমরা ইন্টারোগেট বলবো না, ওনার সাথে আমরা আলোচনা করেছি টু গেট ফিডব্যাক, ভেতরে কী হয়েছে একটা ইনসাইট পাওয়ার জন্য। তো আমাদের ফাইন্ডিংসগুলো আমরা এখানে আমাদের রিপোর্টে এসছে, এগুলোর কপি এক সেট আপনাকে সবাইকে দেওয়া হবে। ইটস হিয়ার উইথ মি, তো সেই জন্য আমি পুরো ডিটেলটা পড়বো না, তবে আমি জেনারেলি আপনাকে একটু যেটা আমাদের ফাইন্ডিংস প্রিলিমিনারি ইন ভেরি শর্ট ব্রিফলি আমি বলছি। সেটা হচ্ছে এই 2014, 2018 আর 2024 ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং আপনারা জানেন কারা ছিলেন, আমি স্পেসিফিক্যালি এই মুহূর্তে সবার নাম বলছি না, রিপোর্টে সব এসছে। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ওই সিস্টেমটা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো, তখন ইলেকশন কমিশন যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টসগুলো, এগুলো একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে। অ্যান্ড মেনি অফ দেম আই মে সে সো, কারণ রিপোর্টেও এসছে এবং আমাদের ফাইন্ডিংসেও এসছে, দে ওয়ার ফ্র্যাঙ্কলি তারা ল্যাকিজ অফ দ্য গভর্নমেন্ট। বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়, এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিউরোক্রেসি, আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট। এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে, কারণ সেই ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল, তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি, তারা এসে কলোনিকে ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে। পাকিস্তান আমলেও সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল, এখানেও আমাদের এখানে বিসিএস আছে, কিন্তু এখানে অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছে। ব্রিলিয়ান্ট অফিসারগুলোকে বাইপাস করে কিছু ল্যাকিজ যারা প্রো গভর্নমেন্ট, এবং তাদেরকে যে কোনোভাবে মোটিভেশন, ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে, তারপরে পার্সোনাল সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, এই সমস্ত মোটিভেশন দিয়ে এন্টায়ার সিভিল গভর্নমেন্টটা দে টুক ওভার কন্ট্রোল অফ দ্য ইলেকট্রাল মেকানিজম। এই ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে আমাদের যে বিউরোক্রেসি, যেটা বাংলা ভাষায় আমলা বলা হয়, একটা গাড়ির মতো শোনা যায় যদিও, বাট ইটস আ ফ্যাক্ট। এনারা ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল, আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড সিস্টেম। এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার, তার কন্ট্রোলটাই ম্যাক্সিমাম ছিল। আর ইলেকশন কমিশন কাগজে কলমে খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, কারণ কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এটা। কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে, এই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয়, এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা বলতে চায় সবাই শোনে। আমাদের এখানে
ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন, ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, উনি আমাদের সাথে শেয়ার করেছেন, করবেন আপনাদের সাথেও যদি আপনারা শুনতে চান। আর হচ্ছে এই বিউরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে। একটা আরেকটা হচ্ছে যে এই যে 3টা ইলেকশন যদিও একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, 3 রকম ইলেকশন ছিল। 2014টা ছিল নন পার্টিসিপেটরি, 151 জন 153 জন তার পার্টিসিপেট করে নাই, একবার আনকন্টেস্টেড চলে গেছে। আবার ওদিকে 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে। বাট তারপরে কী হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, তারপরে ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলো পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি, তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসছিল সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল, তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা শত মামলা দেওয়া হলো, তাদেরকে অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে অ্যালিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে। আমরা এই কমিশনে যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথমত বললাম যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছেন, আমরা শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্যে, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিজিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়েছেন, জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর যে ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার নিয়ে, ওই যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছেন, উনি বলবেন, হি ইজ অ্যান এক্সপার্ট অন দ্য সাবজেক্ট। আর এইগুলো ছাড়া রিপোর্টে সবই আছে, কিন্তু আরও কিছু বলি আপনাকে, যেটা নাকি একটু দুঃখজনক। তিনটা ইলেকশনের জিএসটি কি ফাইন্ডিং জাস্ট বলে দেন, ওই আপনি যেটা লিখেছেন। এই যে স্যার, এই যে এটা আর আমরা কোনো প্রশ্ন নেব না প্রশ্ন না। আচ্ছা, এই পয়েন্টসগুলো আমি আমার মেম্বার শামীম আল মামুনকে আমি দিব অ্যান্সার করার জন্য। আমি তার আগে একটু কনক্লুড করছি যে এর মধ্যে আমরা অনেক সেটব্যাকস হয়েছে, কারণ এক ফাঁকে আমাদের অর্গানাইজেশন ইনফিলট্রেট করা হলো। একজন আওয়ামী লীগের এক নেতার মেয়ে, সে আমাদের এখানে আসলো, পোস্টিং হলো, এবং ওই ইলেকশন কমিশন থেকে পোস্টেড করা হলো। দেখি যে আমরা অনেক তথ্য পার হয়ে যাচ্ছে, আমরা জানি না কীভাবে হচ্ছে। আর তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখি যে আমরা এক ইন্টারোগেশন করছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি সবাই জানে, এগুলো পাচার হয়ে যাচ্ছিল। তো আমরা আমাদের কমিশনটাকে এটাকে হিউমিলিয়েট করা বা এটাকে আন্ডারমাইন করার অনেক চেষ্টা হয়েছে। তারপরেও থ্যাংক গড, there are good people in this country, যে যারা সত্যি তারা দে স্পেন্ড আউট দ্য ট্রুথ ফর আস। এখন এইগুলো
এর পরে যেটা আমরা করেছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর ওই যে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে এসছে, দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি, এবং উনি ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে, ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশনের সমস্যা কী হয়েছিল, কেউ কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ কেউ প্রথম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারভিউজ, ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে 3টা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই 3টা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, ইট ওয়াজ দ্য ডেথ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং এখন আমি আমার ব্রাদার মেম্বার শামীম আল মামুন, ওনাকে ওই সামারিটা বলছি, আর তারপরে ইলেকট্রনিক ভোটিং মেশিনসের ব্যাপারে প্রফেসর সুপন উনি বলবেন। আমি 3টা নির্বাচনের যে বৈশিষ্ট্য এবং মূল যে ঘটনাগুলো, প্রধান বৈশিষ্ট্য এবং খ্যাতগুলো পড়ছি খুবই সংক্ষেপে। আপনারা দেখেছেন আমাদের প্রায় 300+ পৃষ্ঠার প্রতিবেদন। এটা সরকার পাবলিশ করবে আশা করি, এবং তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এই বন্দোবস্ত করা হয়েছিল। 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2018 সালের নির্বাচন 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন গ্রহণ করে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তাদের সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে। তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রে। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল, ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী দিয়ে, আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। 3টি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে সেল গঠন করা হয়, বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014-2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। 3টি সংসদ নির্বাচনের থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এটা জানেন যে ইভিএম প্রকল্পটা যখন চালু করা হয় তখন সরকার এবং সরকার দলীয় জোটের যে রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন দেয়নি, এবং যারা বিশেষজ্ঞ ছিলেন এই বিষয়ে তারাও কিন্তু এটাকে সমর্থন দেননি। তারপরও এই প্রকল্পটা চালু হয়, এবং আপনারা দেখেছেন এই প্রকল্প চালু হওয়ার পরে 3000 কোটি টাকার বেশি প্রকল্পে ব্যয় হয়েছে, এবং আউটকামটা হচ্ছে
6টা মাত্র সংসদীয় আসনে ইভিএমটা ব্যবহার করা হয়েছে। এবং আপনারা এটাও দেখেছেন যে ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। এবং আমরা আমাদের কমিশনের কাজে নির্বাচন কমিশন থেকে একটা ইভিএম আমরা চেয়েছিলাম পরীক্ষা করার জন্য। ইভিএমটা এনে আমরা চালু করতে পারিনি, ওইটা নষ্ট। তো এখানে দেখেন এটা আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিলেন। এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো। এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্পের যে স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত অস্বাভাবিক। এবং এখান থেকেই আমাদের সন্দেহ হয় যে আসলে এটা নির্বাচন কমিশনের প্রকল্প কিনা। পরে আমরা যখন কমিশনের কর্মকর্তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম, তখন আস্তে আস্তে জিনিসগুলো বেরিয়ে আসলো যেটা আসলে নির্বাচন কমিশনের কোনো প্রকল্প ছিল না। এবং ইভিএম এর একটা সুবিধা আছে যেটা বাতিল ভোটের যে সংখ্যাটা কমিয়ে আনতে পারে। এবং যে 6টা সংসদীয় আসনে এই ভোটটা হলো সেখানে আপনারা দেখবেন যে বাতিল ভোটের সংখ্যা 0, কিন্তু কারচুপি কিন্তু থামাতে পারে না। ভোটের ডিফারেন্স ছিল যে 2018 সালে রাতের বেলা ভোট তো ইভিএম দিয়ে দিতে পারে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনারা দেখবেন যে 2018 নির্বাচনে ভোট গ্রহণের শতকরা হার ছিল 80.80, কিন্তু ইভিএম এটা ছিল 50.52, 30 ভাগ পার্থক্য। কিন্তু নির্বাচন হলো কিন্তু শুধুমাত্র 6টা আসনে, বাকি আসনগুলিতে এটা হলো না। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এটা এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। এবং আমরা যখন কমিশনের সচিবদের অবসরপ্রাপ্ত কয়েকদিন জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললেন যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এটা নাকি লোকসান দিচ্ছে, এটাকে লাভবান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সভার কার্যবিবরণীগুলি দেখলাম, ইভিএম এর দাম কত হতে পারে এটা নিয়ে তারা লিখেছেন। ইভিএম বাজারে সহজলভ্য নয়, ইন্টারনেটে সার্চ দিয়ে তারা কিছু পান নাই। আপনারা যে কেউ আজকে গুগলে গিয়ে যদি সার্চ দেন ইভিএম ম্যানুফ্যাকচারিং এটা যদি সার্চ দেন 100 প্রতিষ্ঠান পাবেন, তারা একটা প্রতিষ্ঠানও খুঁজে পায় নাই। তারা সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, দাম তারা ঠিক করে দিবে। প্রকল্প এটা কিন্তু ইভিএমটা ব্যবহার করে কিন্তু নির্বাচন কমিশন। এবং আপনারা দেখবেন ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয় ওই সময় বাংলাদেশের মূল্যমান এটা দাম ছিল 20,000 টাকা, আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এর মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। এটা আমরা সবাই জানি এটা ত্রুটিপূর্ণ। এবং এই যে প্রকল্পটা যে চালু হয়েছে, ইভিএমগুলো বানিয়ে কোথায় রাখবে, ইভিএম এর সফটওয়্যার সাপোর্ট কিভাবে দিবে, কোনো কিচ্ছু এর মধ্যে বলা ছিল না। মানে এটা আকাশ থেকে এসে বললো আর বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হলো। আজকে বিল 1 দিনের মধ্যে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে এবং তারা সেটা ওই চেক ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে পুরো ইভিএম এর সমাচার আছে, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের 3,000 কোটি টাকার বেশি এখানে অপচয় করা হয়েছে, কারণ পুরাটা নির্বাচন কমিশনের সায় ছিল। যদি এটা তাদের প্রকল্প ছিল না, কিন্তু তারা কোথাও কোনো মিটিংয়ে তারা কেউ ভিন্নমত পোষণ করে না যে এটা আমরা মানছি না, বা এটা এই প্রকল্পটা গ্রহণ করা ঠিক না, বা এটা অস্বাভাবিক দাম, বা এটা মানসম্মত না। কেউ এই ধরনের কোনো কথা কোনো মিটিংয়ে তোলেন না। ধন্যবাদ। 2008-এ ইলেকশনের উপর একটু অবজারভেশন ছিল। আমাদের এই প্রতিবেদনের একটা সুপারিশ ছিল যে আমাদের যে তদন্তের যে পরিধি 2014, 18 এবং 24, এবং সময়টা খুব কম ছিল। তো আমাদের একটা সুপারিশ ছিল যে এই তদন্তটা আরও হওয়া উচিত। এবং পাশাপাশি তদন্ত করতে গিয়ে আমরা একটা জিনিস আমাদের মনে হলো যে 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত করা উচিত। 18 নির্বাচনে 213টা আসনে 100 ভাগ ভোট গৃহীত হয়েছে, তার মানে যারা মরে গেছে তারা ভোট দিয়ে গেছে ওখানে। তাহলে 2008-এ 100 ভাগ ভোট পড়েছে এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে? আপনারা প্রতিবেদনটা পড়লে দেখবেন প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণের হারটাকে পরিবর্তন করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হয়েছে, এটা ডিসি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে।
তো সেখান থেকে আমাদের একটা সন্দেহ হয়েছে, একটা দৃঢ় সন্দেহ যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং আমরা সুপারিশ সেটা উল্লেখ করেছি। ডিলিমিটেশন বা আসর পুনর্বিন্যাস এই বিষয়ে আমরা যখন তদন্ত করি দেখা যায় যে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। 2014, 2018, 2024 প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু একটা ডিলিমিটেশন করা হয় এবং এই ডিলিমিটেশনটা বোঝার জন্য কিছু তথ্য খুঁজছিলাম, রেকর্ডস খুঁজছিলাম। দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ রেকর্ড কিপিং। ওরা আপনার কোন ভিত্তিতে বা কোন লজিকে ডিলিমিটেশন করে বা রেকর্ডসগুলোও যে আপনার যে প্রত্যেকটা ডিলিমিটেশন কোন কারণে করেছে, কেন করেছে, কোন টাইপের প্রস্তাব এসেছে, এই বিষয়ে আসলে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায় না। এবং এটা আসলে কেন পাওয়া যায় না এটার এক্সপ্লেনেশন উই ক্যান অনলি ইমাজিন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউটলি এখানে আপনার ডিলিমিটেশন ইজ ওয়ান অফ দোজ ক্রাইটেরিয়াস ফর ইলেকশন ম্যানিপুলেশন। কারণ আপনি একটা আসন কাটছাট করে এখান থেকে একটা ইউনিয়ন পরিষদ নিয়ে গেলেন, ওখান থেকে একটা অ্যাড করে দিলেন, এর ভিত্তিতে কিন্তু একটা প্রার্থীর ইলেকশন আপনি জিতাই দিতে পারেন, বুঝছেন? তো এখানে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন আপনার 2008 সাল থেকে, 14 সালও বলবো না, 2008 সাল থেকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এবং এই কারণে আমরা এটা ঘেটে একটু তদন্ত করে দেখলাম যে আসলে আপনার এখানে সম্পূর্ণভাবে বলতে পারেন যে এখানে একটা আনফেটার্ড ডিসকাশন ছিল। আচ্ছা, ইলেকশন কমিশনের যেহেতু এখানে একটা পাওয়ার দেওয়া আছে, একটা কনস্টিটিউশনাল পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু রেসপন্সিবলি ইউজ করার কথা। এবং এই রেসপন্সিবল ইউজেজের মধ্যে কিন্তু আছে যে আপনি ঠিকভাবে আপনার যত সব স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে কারা কারা, এখানে খালি পলিটিক্যাল পার্টি না বা প্রার্থীরা না, স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা আসলে ভোটার, এদের থেকে যে আমরা শুনবো যে হ্যাঁ ওদের কোনো মত আছে কিনা যে আসল কোনো বিজনেস নিয়ে, এটা কিন্তু না শুনে দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছা মতো ডিলিমিটেশন করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের বেশ কিছু সুপারিশ আছে এবং আশা করি যে ভবিষ্যতে যাতে এইভাবে জনগণের যাতে সাফার না করতে হয় বা ইলেকশনের ফিল্ডটা যাতে লেভেল হয়, এটার কারণে আমরা আশা করি যে আমরা যেই সুপারিশগুলো দিয়েছি সংস্কারের মাধ্যমে এটা যাতে বাস্তবায়ন হয়। ধন্যবাদ। আমাদের কিছু ফাইন্ডিংস যেগুলো আছে এখানে, রেকমেন্ডেশনস আছে, তার একটা শর্ট ফর্মে সামারি অফ রেকমেন্ডেশনস, এটা ডক্টর আলিম আপনাদেরকে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা মোট 40টি সুপারিশ দিয়েছি সব মিলিয়ে। আমাদের যে ফাইন্ডিংস তার উপর বেস করে আমরা সব মিলিয়ে 40টি সুপারিশ দিয়ে বিভিন্নভাবে ভাগ করা আছে। শুরু হয়েছে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, অর্থাৎ এখান থেকে কাজটা শুরু করতে হবে। তারপর আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার একটা প্রস্তাব করেছি। সীমা নির্ধারণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে একটু মিলিয়ে আমরা একটা স্বাধীন সীমা নির্ধারণ কর্তৃপক্ষের কথা বলেছি। তারপরে আমাদের যে পলিটিক্যাল নিবন্ধন, এটার মধ্যে স্বচ্ছতা আনার জন্য আমরা কিছু সুপারিশ করেছি। তারপরে আপনার গোয়েন্দা সংস্থার যে ভূমিকা, তাদের কার্যক্রমটাকে আমরা আরও সীমাবদ্ধ করতে বলেছি। তারপরে ইলেকশন কমিশনের যে নিয়োগগুলো হয়, পেশার নিয়োগগুলো হয়, সেই পেশার নিয়োগ বন্ধ করার প্রস্তাব করেছি। নির্বাচন পর্যবেক্ষণে যে সরকারি তহবিল ব্যয় করা হয় সেটা বন্ধ করার কথা বলেছি আমরা, এবং যাতে করে ভুয়া পর্যবেক্ষক নিয়োগ না হয় তার প্রস্তাব করেছি। গণমাধ্যম নীতিমালা অর্থাৎ আপনাদের এক্সেস, সেটাকে আমরা আরও উন্মুক্ত করার কথা বলেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিগুলোকে আরও শক্তিশালী করার কথা বলেছি। তারপরে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা আরও ভবিষ্যতের জন্য আরও বেশি করে তদন্ত করার প্রস্তাব করেছি, যেটা এই আপনাদের কাছে শেয়ার করা হয়, আমাদের বিস্তারিতভাবে বলা আছে। ধন্যবাদ সবাইকে। হিস্টোরিক্যাল ইস্যুটা হচ্ছে 2008 ইলেকশনে কীভাবে হলো, ওটাকে অনেকে ফেয়ার ইলেকশন বলেছে, এবং ফেয়ার ইলেকশন হোয়াট এভার ইট ইজ, এটা তো আমরা অ্যানালাইজ করি নাই, এবং এটার ব্যাপারে কোনো অ্যালিগেশনস আসলেও সেটা আমাদের স্টাডির বাইরে। বাট 2011 সালে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটার পেছনে একটা বিরাট একটা মাইন্ডসেট কাজ করেছে। মাইন্ডসেটটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে ইলেকশন এত সহজে জেতা যায় না।
ইউ হ্যাভ টু ফলো সাম বেসিক রুলস ফলো করতে হয়। তো ইলেকশনের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে, অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট থাকাকালীন এটা ছিল না বলে 2011 সালে একেবারে দ্য হাইয়েস্ট কোর্ট ইন দ্য কান্ট্রি এরা একটা এই ইস্যুটা নিয়ে ডিলিবারেশন করে এবং তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করলো। এবং বাতিল করাটা যে মোটিভেটেড ছিল তার প্রমাণ হচ্ছে এটা যে যারা যারা এই কেয়ারটেকার সিস্টেমটাকে যারা সাপোর্ট করেছে তাদের পরে আর তারা কেউ ওপর দিকে যেতে পারে নাই। আর যারা এর মধ্যে ইনভলভ ছিল এটা বাতিল করার জন্য 3 জন প্রত্যেকে চিফ জাস্টিস হয়েছে বাংলাদেশের, তাদেরকে রিওয়ার্ড করা হয়েছে। এই রিওয়ার্ড থেকে বোঝা যায় দ্যাট দেয়ার ওয়াজ এ মোটিভেশন টু উইন দ্য ইলেকশনস, টু গেট রিড অফ দ্য কেয়ারটেকার সিস্টেম। এটা বাদ দেওয়ার পরে মাঠটা খালি হয়ে গেল তখন আইন শৃঙ্খলা দ্যাট ওয়াজ টোটালি ডিসরাপ্টেড। এই ডিসরাপশনের মধ্যে 2014 সালের ইলেকশনটা হলো। ডিসরাপশনটা কি? যখন বিরোধী দলরা বুঝতে পারলো যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে না, তারা আসে নাই। 151টি সিটে 53 সিটে কেউ আসে নাই। In a situation like this, it's unthinkable, unheard of in any country, in any jurisdiction. তো এটা কেন হয়েছে? ডিস্ট্রাস্ট হয়ে গেছে। যারা ইলেকশন করতে যাবে তারা ট্রাস্ট সিস্টেমটাকে ট্রাস্ট করতে পারছে না। গেল সেটা 2018টাতে কি হলো, যখন এটা যে নন পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার কারণে অনেকগুলো দেশি বিদেশি অর্গানাইজেশন, হিউম্যান রাইটস ওয়াচ, US ডিপার্টমেন্ট অফ স্টেট, আপনি যে বলছেন কোনো দেশের কোনো ছিল কিনা সেটা বলা মুশকিল, বাট যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদের পাবলিকেশনসে এগুলো ছিল। যারা ডেমোক্রেসিতে যে ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি তারা এর মধ্যে ইন্টারফিয়ার করে নাই। আরেকটা হচ্ছে 2018 ইলেকশনে যখন সবাই আসলো তখন এই ভোট ডাকাতি শুরু হয়ে গেল, রাতের ইলেকশন হলো, ব্যালট স্টাফিং হলো, ভায়োলেন্স ক্রিয়েট হলো, ভায়োলেন্সের পরে গুম শুরু হয়ে গেল। এই সমস্ত পার্ট অফ দি অরিজিনাল মাস্টার প্ল্যান। আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন আপনি? ভারতের ব্যাপারে আমাদের এটা আমরা নিজেরা এগিয়ে গিয়ে আমরা স্টাডি করা, আমরা আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ পার্ট অফ আওয়ার এজেন্ডা। আর একটা হচ্ছে অনেকে বলে ভারত থাকতে পারে, সেটা আমরা স্টাডি করি নাই।